বাবু, আগে আগে একটু সুস্থ আসিল, কিন্তু অহন বেশি অসুস্থ। ঠিক কিছুক্ষণের মধ্যে রহিমাদের বাড়িতে পৌঁছে যায় তারা। শেফালি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মীর নামলো। শেফালি মীরকে লক্ষ্য করে প্রশ্ন করল, আচ্ছা, আপনি আমার লগে আইছেন কেন? পরে দেখবি, আগে চল। কাঁচা মাটির ঘর, চারপাশে বাঁশের বেড়া, দেয়াল মাটি দিয়ে লেপা, অনেক জায়গায় ফেটে গেছে। ছাউনিতে খড় বা কখনো টিন। খড় থাকলে বর্ষায় ফোঁটা ফোঁটা পানি পড়ে ঘরে ঢুকে। মেঝে খালি মাটি, মাঝে মাঝে গরুর গোবর আর মাটি মিশিয়ে লেপা হয়, তাই ঠান্ডা আর স্বাতস্বেত্ব ভাব লেগেই থাকে। রহিমার ঘরের ভিতরে খুব বেশি আসবাবপত্র নেই। বারান্দায় একটা মাচা, ঘরের ভেতরে কাঠের চৌকি, ঘরের এক কোণে মাটির হাঁড়ি পাতিল সাজানো, একটা লণ্ঠন জ্বলছে। দিনে জানালার ফাঁক দিয়েই আলো আসে। জানালা বলতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়েছে ছোট্ট ফাঁকা। ঘরের সামনে উঠোনের মাঝে গরুর খোয়ার, এক পাশে কলসির শাড়ি, উঠোনের এক পাশে তুলে রাখা আছে কাঁসার থালা বাটি, কোথাও শুকাতে দেওয়া আছে ধানের। ঘরের সামনে একটা কুঁড়ে ঘরের বারান্দা, যেটা বৃষ্টির দিনে ভিজে কাদায় মাখামাখি হয়। সব মিলিয়ে একেবারে সাধারণ, কষ্টভরা অথচ ঘরোয়া উষ্ণতার টান আছে। এমন একটা সেকেল নিম্নবিত্ত গ্রামীণ বাড়িতে মীর প্রথমবার এরকম বাড়ি দেখছে। তার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। থাইল্যান্ডে এরকম বাড়িঘর নেই। আলিমনগর আসলেও কখনো চারপাশটা ঘুরে দেখেনি সে। আজ এরকম একটি পরিবেশ দেখে অবাক হলো মীর। শেফালি ঘরের ভিতর, রহিমা খাটের উপর শুয়ে আছে। শেফালি বলল, খালা, তুমি কি জমিদার বাড়িতে আর কাজ করতে যাইবা না? যদি না যাও তাইলে তোমার মেরে পাড়াও, নয় গত মাসের বেতন কিন্তু মালকিন দিত না। আর যদি কখনো কাজ নাই করো, তাও আমারে কইয়া দিও। রহিমা কাশতে কাশতে উঠে বসে। জীর্ণ শীর্ণ শরীর, গায়ের রং কালো, বয়স মাত্র ৪৫, কিন্তু রোগের জন্য কাবু হয়ে গেছে সে। রহিমা ধীর স্থির হয়ে বলল, বেতনের টাকা না দিলে চলমু কেমনে? ওষুধ কিনমু কেমনে? তা কি আমি জানি? অহন কও কি করবা? আমার আবার তাড়াতাড়ি যাইতে হইবে, অনেক কাজ আছে। রহিমা চোখের জল ফেলে বলল, আমার যা অবস্থা, আর কামে যাউন যাইব না, মালকিন রে বইলা দিস। শেফালি আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে বের হয়। মীর এতক্ষণ সব শুনছিল। সে শেফালিকে বলল, শোন, আমি কিছু টাকা দিচ্ছি, খালাকে দে। বলে মেয়ের কিছু টাকা শেফালিকে দেয়। শেফালি টাকাগুলো রহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, জমিদার বাড়ির এক ছোট সাহেব তোমারে দিছে, এটা রাখো। রহিমা টাকাটা নিল। শেফালি ঘর থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেফালি আপা, টাকাটা নিয়ে যান। গরিব হতে পারি, কিন্তু কারো দয়া নিয়ে বাঁচতে চাই না, আর আমি আগামীকাল থেকে কাজে আসব। বলা শেষে ঘরের ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসলো। মীর দেখল এবং শুনল। শেফালি বাধ্য হয়ে টাকাটা ফেরত নেয়। মীর শুধু হাতটা দেখল। মীর এবং শেফালি পুনরায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মীর খানিকটা চুপচাপ। বেশ কিছু দূর গিয়ে শেফালিকে জিজ্ঞেস করলো, রহিমা খালার মীর অনেক দেমাগ, আচ্ছা ওর বাবা কোথায়? শেফালি বলল, গায়েব হইয়া গেছে। মানে? মীর একটু বিচলিত হলো। বাবু, অনেক আগে শুনছি ওনারে কেউ মাইরা ফেলাইছে। একদিন রাইতে কিছু লোক আইসা রহিমা খালার স্বামীরে ডাইকা নেয়। লোকগুলা কারা তা খালা জানে না। সেই রাইতে আর খালু বাড়িতে ফিরে নাই। পরদিন সহালে দেহে ওনার লাশ বাড়ির উড়ানে পড়ে আছে। মীর হঠাৎ গাড়ি থামিয়ে দিল। শেফালি অশ্রুসিক্ত নয়নে বলল, খালা কয় শেষ ভাত কয়টাও খালু খাইতে পারে নাই, কিন্তু ওনাকে কে খুন করলো? সাদামাটা জীবন ছিল, ওনার তো কোনো শত্রুও ছিল না। কি জানি, কোনো শত্রুও ছিল না হয়তো, জানি না বাবু, কি জানি হয়েছে।
ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী নিবাসনের আঙিনায়। শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো আঙিনার লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে। বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে। দরজার কপটে কড়া নাড়া শব্দ যেন সকলের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে। বারান্দায় লোহার রেলিংয়ে শিশির ভেজা মানিকজোড় পায়রা বসে জানায় আলো মেখে নিচ্ছে। আঙিনার একপাশে শান বাঁধানো পুকুর, তার জলে সকালের প্রথম সূর্য রশ্মি পড়ে চিকচিক করছে। জল নড়াচড়া করছে কচুরিপানা আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ। পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘোমটা টেনে জল তুলছে, তাদের কণ্ঠের সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলোয় কাঠ জ্বালানো গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া। পুরনো দেয়ালের ছায়া ভেদ করে নতুন দিনের প্রাণচঞ্চল ধীরে ধীরে জেগে উঠেছে। এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে। পুকুর পাড়ে বসে আছে মায়া। কৃষ্ণা শেষ শানে নেমে মুখ ধুচ্ছে। মীর সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে। মায়াকে একা বসে থাকতে দেখে মীরও পুকুর পাড়ে উপস্থিত হয়। মীরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতরে চলে যায়। মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে, হাতে একটা সোনালি রঙের ঘড়ি। মীর গিয়ে বসে মায়ার পাশে। মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয়। মীর কিছুটা কোমল কণ্ঠে বলল, রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয়ই, কিন্তু কি কারণে রাগ হয়ে আছে বলা যাবে কি? মায়া বলল, আমি কারোর সাথে কথা বলতে চাই না, আপনার সাথেও নয়, আর আপনি একটা মিথ্যাবাদী। তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি কি? গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন। ওই ছুরিটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন, নয়তো করবেন, আর আমার সাথে মিথ্যা বলেছেন। মীর মায়ের দিকে ঝুঁকে বলল, তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো। আমি যা বলেছি তাই সত্য। আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই। তাহলে রাফির দাদা আপনার সাথে কি করছিল? মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল। এরপর জবাব দিল, ও তো রাতে আমার সাথেই ছিল, আর ও তখন ছুরিটি দেখে এটাই বলেছিল এটা বিছানায় কেন, গলা কেটে যাবে। তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছো। মায়া মীরের দিকে ঘুরে বলল, আপনি কিভাবে জানলেন? তুমি ছোট্টবেলা থেকেই দুষ্ট, বয়স কম হয়নি, কিন্তু এখনো পাগলমো যায়নি তোমার। মায়া মলিন হেসে উঠল। মীর মায়ের হাসি দেখে বলল, আর কাউকে সন্দেহ করো না, তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া। মায়া অপ্রীতিকর ভাবে বলল, কিন্তু মীর, আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয়। কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায়, যাদের দেখছি তারা কেউ আমার আপন নয়। অসুখ মানে? মায়া ভ্রু কুঞ্চিত করল। মানে এটা তোমার একটা অসুখ। দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলে। পরিবারের আদর সোহাগ কেমন হয় সেটা তুমি ঠিকঠাকভাবে কখনো উপলব্ধি করনি। হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল। মীরের রেশ টেনে বলল, আপনি ঠিকই বলেছেন। এখন ঠিক বলছো, কিছুক্ষণ পর আবার আমার পেছনেই তুমি পড়বে। নীরব সময় কাটে পুকুর পাড়ে। কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জলে পড়ে, তার প্রতিফলন পড়ল মায়ের মুখে। মীর তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গল্প পছন্দ করি। কিন্তু আপনি কিভাবে জানলেন? তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম, তখন অনেক বই দেখতে পাই। মায়া মীরের দিকে ঘুরে তার হাতের উপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন? মীর মায়ের হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। মায়া বুঝতে পেরে হাত সরিয়ে ফেলল। দুঃখিত, আমি বই পড়তে পছন্দ করি না। পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম, আর গল্প। মেয়ের থামে, এটি একটি অসম্পূর্ণ বই।
আমার অনেক পছন্দের, কিন্তু লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে? আর লেখকই বা কোথায় হারিয়ে গেছে? জানি না। জানেন, ওনার খোঁজ পর্যন্ত করেছিলাম, কিন্তু পাইনি। মায়া মুখটি হঠাৎ করে মায়ার মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। মীর দেখে বলল, তুমি কি বইটি নিয়ে চিন্তিত? মায়া নিরুত্তর। মীর হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আচ্ছা, বইটি আমাকে দিও, আমিও পড়ে দেখব। সত্যি তো? মায়ার মুখে উজ্জ্বল হাসি। বললাম না আমি মিথ্যা বলি না। কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না। তোমার জন্য একটা বই পড়াই যায়, বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতরে চলে যায়। মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণ তৃষ্ণা মায়া এবং মীরকে অনুকরণ করছিল। তৃষ্ণা মায়ের কাছে উপস্থিত হয়, কাছে ঘেঁষে বলল, তুই মীরের সাথে এত কিসের কথা বলছিলি? ও কি তোর খালাতো ভাই? মানে আমাদের বড় ভাইয়ের মতো? প্রেমে টেমে পড়ে যাসনি? প্রেমে টেমে পড়ে যাস না, বিদেশি ছেলে, না জানি কত প্রেমিকা আছে। মায়া বলল, তোর কি আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? আমি তাকে কেন ভালোবাসতে যাব? বলে পুকুর পাড় ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে। টেলিফোনের রিং বেজে উঠল। কলটি রিসিভ করে জয়ন্তন বেগম। তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে। মা, কেমন আছো তোমরা সকলে? আমরা ভালোই আছি। তোর খবর নাই বাজান, তুই কবে বাড়ি ফিরবি? বড্ড উতলা হয় জয়ন্তন। মা, আমাদের ফিরতে আরো 2 দিন দেরি হবে, এটা বলতেই কল দিয়েছি। এরপর কলটি কেটে যায়। জয়ন্তন পুনরায় কল দিলে কলটি ওপাশ থেকে কেটে দেয় আমজাদ। জয়ন্তন খুব হতাশ হলো। এক পুত্রকে হারিয়েছে, আজ 22 বছর। আমজাদ এবং এহসান ছিল তার চোখের মণি। দুই ভাইয়ের রক্ষা কবচ ছিল। এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই। জয়ন্তন খুব ভেঙে পড়েছিল সেদিন। তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায়। শালুক আসে জয়ন্তনের কাছে, তাকে ভরসাসূচক হাতে স্পর্শ করে বলল, মা, চলুন বসবেন। তারা সোফায় বসে। শালুক জয়ন্তনকে লক্ষ্য করে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে, তার কিচ্ছুই হবে না। অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাস, শন এবং আমজাদ। আমজাদ কলটি তখন জয়ন্তনের মুখের উপর কেটে দিয়েছে। বিষয়টি লক্ষ্য করেছে থমাস। থমাস আমজাদকে প্রশ্ন করল, তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছো, এটা কিন্তু ঠিক হয়নি। এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে, তাই কলটি কেটে দিয়েছি। থমাস বেশ গম্ভীর শ্বাস ছেড়ে হতাশায় নিমজ্জিত হয়ে বলল, তুমি খুব ভাগ্যবান, তোমার মায়ের কল আসে। আফসোস, আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না। বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান। আফসোস, আমার মায়ের কল আসে না আজ বহু বছর। বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে। আমজাদ তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করলো। দ্বিতীয়বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হকচকিয়ে গেল। শালুক বলল, আপনার ছেলেই হয়তো কল দিয়েছে, চলুন কলটি ধরুন। জয়ন্তন কলটি রিসিভ করে। ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আসে, একটি মধুর ডাক, মা। এই তো, এখানেই একজন গর্ভধারিণী জননীর সুখ। জয়ন্তন জবাব দিল, বাবজান, কিছু হইছে তোর? ঠিক আছো বাবা? আমি ঠিক আছি মা। আমজাদ নিশ্চুপ হয়ে গেল। জয়ন্তনও চুপ। আমজাদ হঠাৎ করে বলল, মা, আমি কিন্তু তোমায় সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি। কথাটি শুনে জয়ন্তন ফুঁপিয়ে কেঁদে উঠল। দৃষ্টি দেখল শালুক দৃশ্যটি দেখল শালুক। তার ঠোঁটের ফাঁকে হাসি। বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বউয়ের নাকি সহ্য হয় না, কিন্তু শালুক যেন তার উল্টো। তিনি সবসময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অবধি হাসি খুশি থাকেন। জয়ন্তন জবাব দিল, কাজ শেষ করে জলদি বাড়ি চলে
ও বাবা, ও মা। কাজ শেষ করে জলদি বাড়ি চইলা আইসো বাপজান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল, দোয়া রাইখো মা। জয়ন্তন কল কেটে দেন। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছে সে। জয়ন্তন তার ঘরে চলে গেল। মীর তখন উপর থেকে নিচে আসে। বৈঠকখানায় শালুক বসে আছে। এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শোয়। শালুক একটু নির্বিকার প্রশ্ন করল, মীর, শরীর খারাপ তোর? কিছু হয়েছে বাপ? ছোট মা, একটু শুতে দাও তো, ভালো লাগছে না। মায়ের কথা খুব মনে পড়ছে। শালুক মীরের মাথায় হাত বুলিয়ে বলল, আমি কি তোর মা নই মীর? থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, গর্ভধারিণী মায়ের মতো দুনিয়ায় কেউ হয় না। আমি জানি, গর্ভধারিণী মায়ের স্পর্শে সন্তান সুস্থ হয়ে ওঠে। মায়ের গায়ের গন্ধ মন সতেজ করে তোলে। কিন্তু সে মা থাকতে কতজন মূল্য বুঝে, হারিয়ে গেলে তখন খোঁজে। মীর বলল, আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা। মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে। ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই। ও কথা বলতে নেই বাপ, আমি আছি তো। আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি, ভবিষ্যতেও রাখবো। মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সোনালি আলো গাঢ় সবুজে পাহাড় গায়ে ঝরে পড়ছে, ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুড়ে দিয়েছে বন জুড়ে। পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা, যেখানে সেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো। মাঝখানে নীরব এক নদ, তার জলে ভাসে সূর্যের শেষ রোশনি। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ। উপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু, যেটা পার হলে দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম। ঘরগুলো কাঁচ আর পাথরের তৈরি। ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে পাথরের আসন। সেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। নদীর ওপারে দেখা যায় একটি প্রাসাদ, দূর থেকে যেন ধোঁয়ার মতো ভাসমান। জানালাগুলো সব বন্ধ, তবু মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে। বাতাসে ভেসে আছে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরী বাড়ির বাহিরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে। ছোট্ট গ্রামটির কোনো বাসিন্দারা বেঁচে নেই। যদিও কেউ বেঁচে থাকে, তবে তারা আর এখানে থাকে না। প্রতিটি ঘরই তালাবদ্ধ। গ্রামটির শেষে একটি নদ। নদের উপর প্রান্তে দাঁড়িয়ে পাহাড়টিতে পৌঁছাতে নদটি পার হতে হবে। মীর দেখল নদটি জলগুলো বেশ নীলাকার। এখানে বাতাসে যেন মন মাতানো সুবাস পাওয়া যায়। মীর রাদিফকে লক্ষ্য করে বলল, ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, ওটা কি? রাদিফ বলে, ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল। সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত। আজ শুধু শ্যাওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি। কত বছর হয় এটি পরিত্যক্ত? রাদিফ বলল, আমি ঠিক বলতে পারবো না। মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে। নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢেলে পড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত। ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত। তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য। মীর এক ধ্যানে তাকিয়ে রইল। রাদিফ মীরকে ডাকলো। মীর শুনেনি, সে অন্য ধ্যানে মগ্ন। এরপর রাদিফ মীরের শরীরে স্পর্শ করে ডাকলো। মীর হুঁশে ফিরে। মীর রাদিফকে জিজ্ঞেস করে,
আচ্ছা, প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ? এটার আবার কারণ কি? সময়ের নিয়মেই এটা। আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে, নদের জলে ডুবে যাবে। এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ মুদ্রা উত্তোলন করবে বলে রাদীপ নিঃশব্দে হাসে। মীর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কেন এভাবে হারিয়ে যায়? কত রাজ্য প্রাচুর্য অর্জন করে, সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে, এরপর হঠাৎ করে সবকিছু ধুলো মাখা হয়ে পড়ে থাকে। সবাই মাটির সাথে মিশে যায়, থাকে শুধু তাদের স্মৃতি। মীর ঘুরে পুনরায় একবার প্রাসাদটির দিকে দেখে। ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে। রাদীপ বলল, কাঠের সেতুটি পার হতে রিস্ক হবে। আসার সময় তো এসেছি, জানি না এখন যেতে পারবো কি না। তাড়াতাড়ি চলো, ওপারে আমাদের অশ্ব আছে। মীর বলল, চিন্তা করিস না, যেতে পারবো, চল। বলে ছোট্ট গ্রামটির চূড়া থেকে যেতে যেতে বারবার পেছন ঘুরে দেখল মীর। নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে, কিন্তু নীরবেই, যার কোনো শব্দ নেই। তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয়। সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি, প্রখর জলের স্রোত, তার মধ্য থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে। রাদীপ বলল, মীর, হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে, যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায়, মৃত্যু নিশ্চিত। ভুলভাল না বলে চল, সন্ধ্যা হয়ে আসছে। অশ্বের চিৎকার শোনা যাচ্ছে। আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না। পুরনো কাঠের সেতুটি থেকে কর্কশ শব্দ ভেসে আসছে, বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও। মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো, রাদীপ পেছনে। ধীর স্থিরভাবে মাঝ বরাবর সেতুটিতে পৌঁছালে রাদীপের পেছন থেকে একটা কাঠ ভেঙে পড়ে যায়। রাদীপ এবং মীর পেছন ঘুরল। রাদীপ কিছুটা ভয় পেল, কিন্তু মীর ভরসা দিয়ে বলল, কিছু হবে না, ভয় পাস না, চল, চলে আয়। পুনরায় দুজনে হাঁটা শুরু করে। রাদীপ তখন পেছন থেকে বলল, আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝেছিস বল? এই, তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে বলে চাপা স্বরে হাসে মীর। রাদীপ বলল, মজা করছিস? আমার কিন্তু সত্যি ভয় করছে। ভয় না পেয়ে চল, আয়। বলে মীর প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায়। মীর অপর প্রান্তে পৌঁছে যায়। রাদীপ প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায়। সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাদীপ নিচে পড়ে যায়। রাদীপ তীর্যক আওয়াজ করলো। মীর হতভম্ব হয়ে যায়। রাদীপ তখন সেতুর ছেঁড়া দড়িটা ধরে ফেলে। মীর বিস্ময়কর হয়ে উঠল। হঠাৎ হঠাৎ যে মুহূর্তে রাদীপ কাঠ ভেঙে পড়ল, তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল। বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতন কানে বিঁধতে লাগলো। শরীরের ভারহীনতা, যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাদীপকে, অথচ তার উপরে ওঠার চেষ্টা। এক সেকেন্ডের মনে হলো শেষ, সব শেষ। মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মীরের। রাদীপ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখলো, জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে, তার অপেক্ষায় আছে। রাদীপ ভয়ে চুপসে গেল। পরিবার মুখগুলো অসমাপ্ত কাজ, সব যেন চোখের সামনে ভেসে উঠল। চোখের সামনে আকাশ, গাছ, পাথর সব ঘুরছে। বাতাসে শরীরের আঘাতে ধাক্কা, বুকের ভেতর হাহাকার, আর গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ। মীর উপর থেকে হাঁটু মাটিতে রেখে রাদীপের দিকে ঝুঁকে বলল, ভয় পাস না, দড়িটা ধরে রাখ। তখনই রাফিদের ধরে থাকা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো। মীর তখন দড়িটি উপর থেকে ধরে নিজের হাতে পেঁচিয়ে নেয়, কিন্তু তার পক্ষে নিচ থেকে রাদীপকে টেনে ওঠানো সম্ভব নয়। দড়িটিও ছিঁড়ে যেতে পারে। মীর কি করবে বুঝতে পারল না। সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে কোনো জনমানব নেই। ঝুলে থাকা রাদীপ চেঁচিয়ে বলল, মীর, আমায় টেনে ওঠা। মীর অপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারছে না। দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরের অশ্ব তখন পেছন থেকে ফ্রেশা ধ্বনি তুলল। মীর তখন পেছন ঘুরে দেখল রাদীপ। মীর একবার রাদীপের দিকে দেখল, এরপর তার অশ্বের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, অগ্লিন, দড়িটা ছুঁড়ে দে আমার দিকে। অশ্ব অগ্লিন মীরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কার কণ্ঠস্বর যেন বুঝতে পারল।
অগ্লিন শরীর ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মীরের দিকে ছুঁড়ে ফেলে। মীর দড়িটা রাদিফের দিকে ফেলে বলল, ওটা ধর, আমি টেনে তুলছি। রাদিফ ধরল। এরপর মীর এবং অগ্লিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুলল। রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে। মীরও জোরে জোরে নিঃশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মীরের ক্লান্ত দূর হয়। রাফিদ শোয়া থেকে উঠে বসে। মীর তার দিকে দেখল। রাফিদও মীরের দিকে তাকালো। এরপর দুজন অট্টহাসিতে তলিয়ে পড়ল। হাসি থামিয়ে মীর বলল, অসাধারণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় পৌঁছে যেতাম। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিচ্ছু হতে দিতাম না। রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো, চক্ষু শীতল। আমরা তো ভাই, এর বেশি আজ আর একটা এই সম্পর্কের নাম দেয়া যাক। রাদিফের প্রস্তাব, বন্ধু, তাই তো? আজ থেকে আমরাও বন্ধুত্বের পরিচয় নিলাম। মীর মৃদু হাসল। সন্ধ্যার আবছা আলো ধরে মীর এবং রাদিফ চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে রওনা হলো। অশ্বকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে। খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে। চারপাশে শুনশান। তাদের থেকে কিছু দূরে যান এবং বাঁদিকে সারি সারি মৃত গাছ। তাড়াতাড়ি চল, অন্ধকার নেমে আসছে। রাদিফ কথাটি শেষ করতে না করতেই একটা তীর ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয়। তারা বেশ আশ্চর্য হলো। অশ্ব দাঁড়িয়ে যায়। কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারদিক তাকালো। তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীরটা ছুঁড়েছে। ব্যক্তিটি অশ্বের পিঠে বসা, মুখ পাগড়ি আঁচল দিয়ে ঢাকা। দূরে থাকা স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না। মীর নিচে নেমে দেখল তীরের সাথে একটা চিরকুট। মীর চিরকুটটি খুলল। তাতে লেখা, চোখের সামনে প্রিয় মানুষের মৃত দেহটি দেখার মতো সৌভাগ্য কারো না হোক, চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারো। ব্যাস। এরপর ছোট্ট একটি দৃশ্য আঁকা, যা এখন বোঝা যাচ্ছে না। রাদীপ জিজ্ঞেস করলো, চিরকুটে কি লেখা? মীর চিরকুটের বলা বাক্যটি রাদীপকে বলে। রাদীপ প্রত্যুত্তরে বলল, আশ্চর্য, আমরা কোন সত্য বের করব? অদ্ভুত। মীর বলল, চল ওই অচেনা ব্যক্তিটিকে জিজ্ঞেস করি। অচেনা মুখোশধারী ব্যক্তিটির দিকে তাকালো, কিন্তু ততক্ষণে সে চলে যায়। চারদিক কোথাও নেই। থাকলেও সন্ধ্যার ধোঁয়াশার আলো এবং নির্বিচ্ছিন্ন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। রাদীপ বিষয়টি এড়িয়ে বলল, ছেড়ে দে, নিশ্চয় লোকটি পাগল। কাদের ভেবে তীর ছুঁড়েছে কে জানে। চল এখন। মীর রাদীপের রেশ টেনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তাদের গন্তব্য বাড়িতে পৌঁছানো। সন্ধ্যা নামার কারণে আলিমনগর গ্রামের মানুষরা ঘরে আলো ধরিয়েছে। কেউ আলোর জন্য ধরিয়েছে হারিকেন, কেউ মশাল। ঘরের বাইরে মশাল দিয়েছে সকলে। গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে। গ্রামের সরু পথে এগোচ্ছে মীর ও রাদীপ। অশ্ব তার ধীর পায়ে চলছে। চৌধুরী নিবাসন আর মাত্র 4-5 মাইল দূরে। রাস্তার দুধারে মাটির ঘর, খড়ের ঘর তো কিছু টিনের দোতলা ঘর, যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করায় মীর এবং রাদীপ সুবেদে মতো পথ এগোতে পারছে। নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে ঘুঙুরের শব্দ ভেসে আসে। মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায়। শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো। বাঁ দিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুটুরি থেকে শব্দটা আসছে।